This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে কিঞ্জল নন্দ। কিঞ্জল, আমাদের আজকের আলোচনাটা শুরু করব তোমার নতুন ওয়েব সিরিজ দিয়ে, যেটা নামটা খুব ইন্টারেস্টিং, সাইকো। তুমি আমাকে বলো যে এরকম একটা নাম, কিরম ধরনের গল্প আমরা দেখব এবং তোমার চরিত্রটা কিরকম? নামের মধ্যেই মোটামুটি বিষয়টা লুকিয়ে আছে যে মানে এই ওয়েব সিরিজটি কী বিষয় নিয়ে চলছে আর কি। এটা বেসিক্যালি একজন পেইন্টারের জীবন নিয়ে এবং তার সাথে আরও পর্যায়ক্রম এবং ঘটনাক্রম এটার সাথে যুক্ত হচ্ছে। আমার যখন প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলাম, এটা অনেক দিন আগেই শুটিং হয়েছে, তখন আমি সদ্য ইন্ডাস্ট্রিতে এসেছি, মানে মানুষজন আমাকে হীরালালে দেখেছেন আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে এইরকম একটা ওয়েব সিরিজের প্রস্তাব, এরকম একটা চরিত্র আমারই খুব অবাক লেগেছিল যে এরকম চরিত্র আমাকে ভাবছেন। তো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু কাজটা করতে করতে খুব ভালো লেগেছিল। এবং যেটা হচ্ছে, এই চরিত্রটা শুধু নয়, এইখানে যতগুলো চরিত্র আছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে এতগুলো স্তর আছে, সেই স্তরগুলোকে এক্সপ্লোর করতে অভিনেতা হিসেবে খুব ভালো লেগেছিল। তোমার পুজোতেও ছবি রিলিজ আছে, দেবী চৌধুরানী। তোমার নিজের যেটা পেশা আর তার সাথে অভিনয়, সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায়, এটা নিয়ে তুমি আগেও অনেক কথা বলেছো। কিন্তু যত দিন যাচ্ছে তোমার পেশার ব্যস্ততা যেহেতু বাড়ছে, সেই জন্য আমি জানতে চাই যে এখন তোমার কি মনে হচ্ছে, ব্যালেন্স করা কি খুবই কঠিন? না, আমার ক্ষেত্রে যেটা আমি বলি, আমি চিকিৎসা ব্যবস্থার একটা বিষয়ের সাথে যুক্ত, যে বিষয়টাতে আমাকে তথাকথিতভাবে যে রোগী দেখা বা পেশেন্টের ফলো আপ করা, সেগুলো আমাকে খুব একটা করতে হয় না। আমার কাজ মোর অফ অ্যান ল্যাব ওরিয়েন্টেড এবং একটু পড়ানো ওরিয়েন্টেড। তাই সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়। মোটামুটি কাজ, অভিনয়, পড়াশুনো, ডাক্তারি সবটা মিলিয়ে করতে পারছি। যেদিন অসুবিধা হবে সেটা দেখা যাবে। আচ্ছা, তোমার থেকে একটা জিনিস জানবো। তোমার বহু সহকর্মী এটা এর মধ্যেও বলেছেন যে আরজিকর আন্দোলনের মুখ হয়ে যারা উঠে এসেছিলেন, রাস্তায় হেঁটেছিলেন, অনেক সময়ে তারা কাজ পাচ্ছেন না, টলিউডে তারা কাজ পাচ্ছেন না। দেবলীনা দত্ত প্রকাশ্যে এরকম কথা বলেছেন। তুমি এই জিনিসটাকে কিভাবে দেখলে? কারণ তুমি তো অন্য কারণেও এই আন্দোলনের মুখ ছিলে। না, এই আন্দোলনটা দেখুন, মানে সত্যি কথা বলতে কি, আমি আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার। আমি আন্দোলনের আগে আমি এদের কাউকেই চিনতাম না, না অনিকেতকে চিনতাম, না আসফাককে চিনতাম, না দেবাশিসকে চিনতাম, কাউকেই চিনতাম না। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, যেইটার পরে ব্যক্তি কিঞ্জল হিসেবে আমার পক্ষে চুপ করে থাকা যায়নি। যে অন্যায়টা হয়েছে বা যে অন্যায়ের পর্যায়ক্রমগুলো আমরা শুনেছি, ভেতরে ভেতরে শুনেছি, আমি নাম নিতে চাই না, তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন তার যে কার্যকলাপ আমরা শুনেছি, তো সেইগুলোকে নিয়ে না খুব একটা চুপ করে থাকতে পারিনি। তো সেই জায়গায় কথা বলেছি এবং আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি আমি সেই জায়গাটা এখনও ফেস করিনি। এই যে কাজের কথাটা তুমি বলছো, তো আমি এখনও সেই জায়গাটা ফেস করিনি। তার আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যক্তির নাগরিক হিসেবে তার অধিকার আছে, সে যেটা ভাবছে তার সেটা ব্যক্ত করে। অবভিয়াসলি অধিকার আছে, তা না হলে কখনোই এত বড় একটা সমাজতন্ত্র কোনোভাবেই এগিয়ে যেত না বা যাবেও না, যাওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমার মনে হয় আমি কথা বলেছি এবং ভবিষ্যতেও যখন কোথাও অন্যায় হবে, আমার যদি মনে হয় যেটা অন্যায়, আমি নিশ্চয়ই কথা বলব। আমরা অনেক সময় এরকম মন্তব্য শুনছি যে কিঞ্জলকে আমরা রাস্তায় দেখছিলাম, আন্দোলনের মুখ হিসেবে দেখছিলাম, কিন্তু এখন কিঞ্জল কোথায় উধাও হয়ে গেল, এখন কেন তাকে সেইভাবে দেখা যাচ্ছে না? এটাকে তুমি কিরম ভাবে দেখতে চাও? আমি মোটামুটি আমাদের যতগুলো রাস্তায় আমাদের কর্মসূচি হয়, প্রত্যেক কথাতেই আমি থাকি। লাস্ট যেটায় আমাদের 8ই অগস্ট যেটা হলো আর কি, তার ঠিক আগের দিন আমার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। তো সেই জন্য আমি প্রথম থেকে থাকতে পারিনি। তার কারণ সেই সময় আমার স্ত্রী এবং কন্যা দুজনেই হসপিটালেই ভর্তি ছিলেন। কিন্তু তবুও আমি তাদেরকে সমস্ত কিছু সামলে মাঝরাত্রে একবার গিয়েছিলাম। হয়তো সেরকমভাবে সামনে যেতে পারিনি, সেই সময়টা আমি পারিনি হসপিটাল থেকে বেরোতে, কিন্তু সেটা পেরিয়ে আমি গিয়েছিলাম। আমি চেষ্টা করি থাকার। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি মানে আজকে যখন তুমি প্রশ্নটা করছো, আমি তখন এটা বলি
সেটা হচ্ছে আমি না কখনোই চাইনি এই আন্দোলন থেকে আমার নাম মানুষজন জানা। কারণ আমি একজন ডাক্তার, আমি একজন অভিনেতা, আমি দীর্ঘদিন ধরে থিয়েটার করি, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। আমি মানুষ ডাক্তারির বাইরে যেটুকু আমাকে চেনে সেটা আমার অভিনয় এবং থিয়েটারের দিক থেকে। তুমি লক্ষ্য করবে এবং প্রত্যেকেই যারা আছেন তারা সকলেই জানেন, আমি আজ পর্যন্ত আরজি কর আন্দোলন নিয়ে যত নিউজ চ্যানেলে ডিবেট হয়, তোমাদের চ্যানেলেও হয়েছে, প্রত্যেকটা চ্যানেলেই এইটা হয়, তো সেখানে আমাকে প্রত্যেক কটাতেই কিন্তু যে সান্ধ্যকালীন যে যুক্তি তর্কগুলো হয় আর কি, আমাকে প্রত্যেক কটাতেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি কখনো সেই জায়গাটা যাইনি। কারণ আমি মনে করেছিলাম যে এই জায়গাটাকে ভিত করে কোনো চ্যানেলে গিয়ে নিজের এইরকমভাবে বক্তব্য রাখা বা করা, সেটাকে আমি কখনো নিজের ব্যক্তিগত হিসেবে মেনে নিইনি। আন্দোলন করতে গিয়ে, কথা বলতে গিয়ে যেটুকু মিডিয়ার সামনে আমাকে আসতে হয়েছে সেটা আসতে হয়েছে, সেটা আমার জ্ঞানত হোক অজ্ঞানত হোক সেটা আমার কিছু করার ছিল না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে আমি যদি এটা ভাবতাম যে আমাকে মানুষজন বেশি চিনে ফেলবে বা আমার পরিচিতি বাড়বে, তাহলে তো আমি আন্দোলন করতে, মানে সেটা সেই মানসিকতা থাকলে আমি আন্দোলনটা করতে পারতাম না। এই যে একটা বছর হয়ে গেল, কতটা হতাশ লাগে, কিভাবে দেখো এই বিষয়টাকে? কোথাও কি মনে হয় যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত যারা তারা ব্যর্থ হয়েছে? কারণ এত রকম বিতর্ক তৈরি হয়েছে। একদমই নয়, কোনো আন্দোলন কখনোই ব্যর্থ হয় না, এটা আমি বিশ্বাস করি। আজকে এই আন্দোলন হয়েছে বলেই আমরা আমাদের পাওয়ার ঝুলি হয়তো অনেক কম, কিন্তু মানে যদি পরোক্ষভাবে আমি দেখি পাওয়ার জায়গাটা আরও অনেক বেশি। এই যে মানুষজন এই যে আরজি করে যে অন্যায়গুলো হতো সেইগুলো তো জানতে পেরেছে। আজকে আরজি কর মেডিকেল কলেজে আমি এখনও আছি, এখনও কিছু করতে গেলে মানুষজন কিন্তু দুবার ভাবে। আরজি করটা কিন্তু সেই আগের আরজি কর নেই, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। নতুন যে প্রিন্সিপাল, এমএসভিপি, প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে নিজেদের কাজ এবং প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের স্বাধীনভাবে পড়াশুনো করা, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত থাকা, গান বাজনায়, সামনেই ফেস্ট আছে কলেজে, তো খুবই খুবই পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা বলি যে না আমরা পাইনি কিছু, সেটা আমি মানি না, পেয়েছি অনেক কিছু। হ্যাঁ, বিচারের জায়গাটা এখনও আমাদের কাছে প্রশ্নচিহ্ন থেকে গেছে, সেই জায়গাটা বিচার ব্যবস্থার উপরে ভরসা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, এটা তো স্বাভাবিক। এই যে গান বাজনার প্রসঙ্গ উঠলো, তোমার এক সহকর্মীকে নিয়ে একটা প্রশ্ন আছে। অনির্বাণ ভট্টাচার্য সম্প্রতি একটা শো করেছেন যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্ক। তিনি যে গানটা গেয়েছেন সেখানে শতরূপ ঘোষের নাম এসছে, কুণাল ঘোষের নাম এসছে, দিলীপ ঘোষের নাম এসছে, কিন্তু আমরা দেখছি সেখানে আরজি কর নিয়ে কোনো কথা নেই, চাকরি চুরি নিয়ে কোনো কথা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের কারুর নাম নেই। এই পুরো জিনিসটা তোমার নজরে পড়েছে কিনা এবং কি মনে হয়েছে এটা নিয়ে? না, এটা আমি মানে এটা সম্পূর্ণ অনির্বাণদা এবং তার যে ব্যান্ড, সেই ব্যান্ডের যারা লেখালেখি করেন, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। মানে এটা নিয়ে আমি সত্যি কিছু বলতে পারবো না, মানে এটা নিয়ে আমার কিছু বলার এখতিয়ার আছে বলে মনে করি না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আরজি কর আন্দোলনের সময় কোনো কথা বলেননি, তখনও আমি কিছু বলিনি, সেটা নিয়েও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন কেন বলেননি, কী জন্য বলেননি, তোমরা তো একসাথে। অনির্বাণদার সাথে আমি একটাই কাজ করেছি, সেই সূত্রেই আলাপ, মানে বাদবাকি থিয়েটারের দিক থেকে একটু যোগাযোগ ছিল, তো সেইটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কিঞ্জল, একটা প্রশ্ন, এরকম একটা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলে আমরা অনেক সময় দেখেছি যে এমন অনেক কিছু হয় যেটাকে সামাল দিতে সমস্যা হয়। আমরা এরকমও শুনেছি যে তোমার কাছে পুলিশের তরফেও বেশ কিছু ডাক এসছে। তুমি কিরকম ভাবে দেখছো পুরো বিষয়টাকে, বা সেটা নিয়ে চিন্তিত হয়েছো? না, আমি একদমই চিন্তিত নই। তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি কখনো অন্যায় করিনি এবং কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আমি বরাবরই খুব ছোটোবেলা থেকে আমি একটা মন্ত্রে খুব দীক্ষিত, আমি অনেস্টিতে খুব বিশ্বাসী, সব সময় অনেস্টি এবং সত্যি, সেটা অভিনয় হোক, প্রত্যেকটি জায়গায় হোক, সেটাতে আমি বিশ্বাসী। তাই আমি নিজে যতক্ষণ না ডিসঅনেস্ট বা অন্যায় কিছু করছি বা তাকে প্রশ্রয় দিচ্ছি, ততক্ষণ আমার মনে হয় না ভয়ের কোনো জায়গা আছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে উর্দু একাডেমির সরকারি অনুষ্ঠান, সেখানে জাভেদ আখতারের আসার কথা ছিল, শেষ পর্যন্ত তিনি আসতে পারলেন না, বিষয়টা বাতিল করা হলো কট্টরপন্থীদের চাপে। কিন্তু সেটা নিয়ে আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো বার্তা এসেছে বা সরকারি তরফে কেউ কথা বলেছে। এরকম যে একটা পরিস্থিতি, সেটা তোমাকে কতটা ভাবায়? অবভিয়াসলি ভাবায়, কারণ শিল্পী এবং শিল্পের স্বাধীনতা খুব প্রয়োজন। আমরা যদি লক্ষ্য করি ইতিহাসে,
প্রত্যেকটি সময় প্রত্যেকটি জায়গায় শিল্পী এবং শিল্পের কণ্ঠরোধ করা হয়। কারণ এখনও কোথাও গিয়ে মানুষ বিশ্বাস করেন বা একটা বড় অংশের সবাই বিশ্বাস করেন যে শিল্পের মাধ্যমে কিছু সত্যি কথা বলা যায় এবং শিল্পীরাও সেই কথাটা বলতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ প্রত্যেকটি জায়গায় শিল্পের স্বাধীনতাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে শিল্পীর স্বাধীনতাটা। এটা কখনোই কাম্য নয় যে একজন গীতিকার বা কবি তার অনুষ্ঠানকে একজন বাতিল করে দিচ্ছেন তার কারণ তিনি কিছু কথা বলবেন বলে। কথাটা শুনি না, কি বলছেন সেটা শোনা যাক। আমার মনে হয় না এটা কখনোই কাম্য। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তুমি অনেক কিছুর মধ্যে থাকো এবং এরকম একটা আন্দোলনে কোথাও তুমি মুখ হয়ে উঠেছিলে বলে অনেক সময় মনে হয় যে এই যে টলিউডে নিয়মিত কাজ করা, সেখানে কোনো ডিস্টারবেন্স তৈরি হয়ে যেতে পারে কিনা, অ্যাক্টর কিঞ্জল নন্দ হারিয়ে যেতে পারে কিনা, সেটা নিয়ে তুমি কি বার্তা দিতে চাইবে সেই সব অনুরাগীদের যারা তোমার কাজ দেখতে খুব পছন্দ করেন? না, প্রথম কথা হচ্ছে আমি যদি এটা ভাবতাম যে আমি কোথাও হারিয়ে যাব কিনা, হারিয়ে যাওয়ার ভয় তাদেরই থাকে যারা নিজেদের কাজের প্রতি বিশ্বাসী নয়। আমার নিজের প্রতি বিশ্বাস আছে এবং নিজের কাজের প্রতি বিশ্বাস আছে এবং সেই জায়গাটা এখনও আসেনি। তো যদি এত কিছু ভাবতাম বা এত কিছু ক্যালকুলেশন করতাম তাহলে আন্দোলনটা করতাম না, তাহলে হয়তো এত কথা বলতাম না। তো আমার মনে হয় এটা তো একটা অভ্যেস, এই প্র্যাকটিসটা আমার মনে হয় প্রত্যেকের করা উচিত। যে যেখানেই হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি নিজের চোখের সামনে যদি কোনো অন্যায় দেখি তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব দরকার। এই প্র্যাকটিসটা যদি আমরা করি না তাহলে দেখবেন যে একটা সময় এই সমাজটার সত্যি মানে আমি বলছি তোমাকে মানে এটা তো অনেক বড় একটা ইস্যু তুমি বলছো। যদি একটু আমরা সামাজিক মাধ্যমে আমি একটু বেশি বলছি আর কি, সামাজিক মাধ্যমে যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, মানুষ কিছু একটা যদি শুনে নেয় সেইটাকে নিয়ে যে ভাষায় যে ব্যক্তিতে তারা কথা বলেন বা লেখেন সেটা কিন্তু কোনো অংশে কম নয়। মানে আমরা অনেক বেশি কথা বলছি তো এই একে মলেস্ট করা বা এই যে একটা শ্লীলতাহানির শিকার হচ্ছে, কিন্তু তুমি যদি একটু কমেন্টগুলো দেখো বিভিন্ন পেজের চ্যানেলগুলোতে বা বিভিন্ন মানুষের কোনো ব্যক্তিগত ছবির নিচে যে কমেন্ট, সেগুলো না খুব ব্যথা দেয়। সেগুলো মনে হয় যে সমাজটা তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কাদের জন্য আমি অভিনয় করছি, কার জন্য আমি কথা বলছি, কার জন্য চিকিৎসা ব্যবস্থায় আমি যুক্ত আছি, কার জন্য, কাদের জন্য। এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় এই এটার জন্য কিন্তু পারিবারিক শিক্ষা এবং ব্যক্তিগত শিক্ষা বা মানুষ হওয়া এটা খুব ইম্পর্টেন্ট।